গুড মর্নিং এভরিওয়ান। আজ ডেট 24 jan। কাল রাতে বেলফাস্ট এসে পৌঁছেছিলাম, আগের ভিডিওতে যা দেখেছেন। আজকে প্ল্যান হচ্ছে বেলফাস্টে সিটি ট্যুর করা। তো সকাল এখন সকাল 7টা বাজে, 7টার সময় বেরিয়ে গেছে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে রাত্রিবেলায়, কারণ রাতে যখন এসেছিলাম আর এখন বেরোচ্ছি মোরলেস বাইরে একই দেখে রাতই মনে হচ্ছে। তো এখন সকাল 7টার সময় বেরিয়েছি, এখন মেন যাবো বেলফাস্ট সেন্ট্রালে। এখান থেকে হেঁটে টাইম লাগবে অ্যারাউন্ড 20 মিনিটস। আফটার দ্যাট আমাদের গেটিওর গাইড থেকে ট্যুর বুক করা। সো সারাদিনের ট্যুর দেখা যাক কি এরকম হয়। তো 8:30 থেকে ট্যুরটা স্টার্ট হবে, বাট আমরা একটু আগে বেরিয়েছি। তারপর হেঁটে এদিক ওদিক করে ব্রেকফাস্ট করে তারপরে আমরা যাবো সিটি এক্সপ্লোর করার জন্য। তো আপনাদেরকে দেখাচ্ছি সকালটা কেমন লাগে দেখতে ওদিকে। অলমোস্ট রাস্তাঘাট নির্ঝুম, লোক নেই। যারা আছে সব আমাদের মতনই ট্যুরিস্ট। এমনিও স্যাটারডে, এত সকালে কেউ উঠবেও না। The place of Titanic and the place of Game of Thrones. বেলফাস্ট পুরো একটা আলাদা দ্বীপ। আয়ারল্যান্ড আর নর্দার্ন আয়ারল্যান্ডের ডিফারেন্স একটাই, যে আয়ারল্যান্ড একটা কমপ্লিটলি আলাদা কান্ট্রি। ইউকের সাথে মেজর কোনো রিলেশনস ইন টার্মস অফ ভিসা আর বর্ডার নেই। হ্যাঁ, মানে কিছু ভিসার রুলস আছে যে আপনার কাছে যদি ইউকে ভিসা থাকে তাহলে আপনি আয়ারল্যান্ডে যেতে পারবেন, বাট সেটা অনলি শর্ট টার্ম ট্যুরিস্ট ভিসা হলেই যেতে পারবেন ইন্ডিয়ানদের জন্য। বাকি যারা আছে তারা যেতে পারবে না। বাকিদের জন্য আলাদা করে ভিসা নিতে হবে। ভিসা চার্জেস কিছু নেই, জাস্ট আমি যেমন আমি লন্ডনে থাকি, তো আমাকে ভিসা অ্যাপ্লাই করতে হবে। ভিসা চার্জেস অ্যাজ সাচ কিছু নেই, বাট ভিসা অ্যাপ্লাই পরে ভিসা যদি চলে আসে দেন আমি ডাবলিন বা আয়ারল্যান্ডে ভিজিট করতে পারবো। আর আমরা রয়েছি এখন বেলফাস্টে। এদের যারা সিটিজেন তাদের তো কোনো ভিসা অফকোর্স লাগেই না, এরা যে কোনো সময় যে কোনো কান্ট্রিতেই ভিজিট করতে পারে, এবং এডুকেশন হোক, ওয়ার্ক হোক, লিভিং হোক, সব কিছুই ওপেন টু অল এদের নিজেদের জন্য। একটাই পার্থক্য যে এদের আয়ারল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আয়ারল্যান্ডের নিজের হাতে, মানে অ্যাজ এন কান্ট্রি, আলাদা কান্ট্রি। আর নর্দার্ন আয়ারল্যান্ডের অ্যাডমিনিস্ট্রেশন ইউকের হাতে। সো অ্যাজ এন কন্টিনেন্ট, ইউনাইটেড কিংডম, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, ইংল্যান্ড সব একসাথে। কতটা শান্ত অ্যান্ড কতটা পরিষ্কার রাস্তা। এই বিল্ডিংসগুলো এক একটা বিল্ডিং মিনিমাম 200 বছর পুরনো, মিনিমাম। জাস্ট ইমাজিন এই রাস্তা, এই বিল্ডিংস, এখানে সমস্ত আইরিশ রেভলিউশনস। ছোটো ছোটো ক্যাফে আছে। এখন অবধি কোনো এরকম আছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট চোখে পড়েনি, মানে যেখানে আমি এসেছি। দিগন্তে সূর্যের আলো দেখা যাচ্ছে জায়গা, বাট একটা হিমালয়ান রেস্টুরেন্ট সামনেই আছে, মোস্ট প্রবলি নেপালি রেস্টুরেন্ট। হ্যাঁ, মানে আমি কোনো চাইনিজ লোকেদেরকে তো হিমালয়ান রেস্টুরেন্ট খুলতে দেখিনি। তো ইদার ওটা ভুটানি বা ইন্ডিয়ান বা নেপালি হয়, মোস্ট অফ দ্য টাইমস ইদার ইন্ডিয়ান ইয়া নেপালি। যাই হোক, লোকাল শপ খুলে গেছে। ব্রেকফাস্ট আমার হলে কিছু নেওয়া যায়, কিন্তু আমি এখন খুঁজছি কফি। ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে। এখন ফিলস লাইকে -5, বাট অনেস্টলি বলতে গেলে যারা আমরা লন্ডনে থাকি তাদের জন্য এটা ফিলস লাইকটা কিছুই মনে হচ্ছে না। হ্যাঁ, উইন্ড তো প্রচণ্ড রকম, আপনার হয়তো মাইকে শুনতেও পাচ্ছেন আমি আশা করছি। তো উইন্ড প্রচণ্ড, বাট আদারওয়াইজ এখানে ঠান্ডা অ্যাজ সাচ কিছু লাগছে না। তো উইন্ড থেকে বাঁচার জন্যই আমি টুপি বা মাফলার ইউজ করছি। বাট যেটা বোন চিলিং ঠান্ডা যেটা লন্ডনে লাগে সেটা নেই। এই সেম জ্যাকেট পরেই আমি
দু আড়াই বছর আগে আমি কুয়ারি পাস ট্রেকিংয়ে গেছিলাম, -21 ছিলাম সেখানে। তো -21 ফিলসও কিছুই ফিলিং হয়নি সেখানে। এই জ্যাকেট পরতে, রেডি ক্যাথলনের জ্যাকেট, এই জ্যাকেট পরে আমি যখন লন্ডন আর আশেপাশে যাচ্ছি তখন আমার ঠান্ডায় আমি কেঁপে যাচ্ছি, তখন ঠান্ডা আটকাতে পারছি না এই জ্যাকেটে, এর উপরে আর একটা জ্যাকেট আমাকে পরতে হচ্ছে। ইভেন লাস্ট ট্রিপে যখন আমরা ওয়েলস গেছিলাম, সেই ওয়েলসের ঠান্ডাও আটকাতে পারিনি, কারণ এখানে হাওয়াতে এত জলীয় বাষ্প বেশি যে আপনার বডি থেকে টেম্পারেচার টেনে নেবে। কিন্তু এখানে এতটা না, এখানে অ্যাটলিস্ট শুষ্ক ওয়েদার। বৃষ্টি আছে, বৃষ্টির প্রেডিকশান আছে 8টা থেকে, বাট দেখা যাক কী হয়। আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন সবে সূর্য উঠছে, দিগন্ত আস্তে আস্তে আলো দেখা যাচ্ছে। সো পৌঁছে গেছি হাঁটতে হাঁটতে বেলফাস্ট সেন্ট্রাল, জাস্ট 10-15 মিনিটের হাঁটা হোস্টেল থেকে। আমাদের ট্যুর বাস যেটা গেটিওর গাইড থেকে বুক করা, সেটা লোকেশন এখানেই। সব সকাল হচ্ছে, টাইম এখন 7:45। কি সুন্দর। আর এই দিকে দেখুন, ওয়াও, স্কটিশ প্রভিডেন্ট ইনস্টিটিউশন। একটা কফি তুলব টিম হর্টেন্স থেকে। সো টিম হর্টেন্স একটা ক্যানাডিয়ান ব্র্যান্ড, বাট প্রথম আমি টিম হর্টেন্স দেখি দিল্লিতে এদের অনেকগুলো ফ্র্যাঞ্চাইজ বলবো বা শপস বা ক্যাফে আছে। নেক্সট আমি দেখি টিম হর্টেন্স আপনার দুবাইতে। লন্ডনে টিম হর্টেন্স নেই, মানে লন্ডনের বাইরে রয়েছে, মেন সিটিতে নেই। কেন নেই জানি না। টিম হর্টেন্স অ্যান্ড স্টারবাকস ইটস মোরলেস ইকুইভ্যালেন্ট। অ্যান্ড দেন এখানে রয়েছে, দেখুন এখানে পেডেস্ট্রিয়ানসদের জন্য বাটন পুশ করতে হয়, ওরা ওয়েট করতে বললে সিগন্যাল হবে উল্টো দিকে। দেখুন কেউ নেই তাই ক্রস করছে, আদারওয়াইজ এখানে সিগন্যাল হয়ে যাবে। রেড সিগন্যালটা গ্রিন হয়ে গেলে দেন আপনি ক্রস করতে পারবেন, আদারওয়াইজ রাস্তা যদি খালি থাকে তাহলে ক্রস করে যাবে। খুবই সিস্টেমেটিক। এটাই বেলফাস্ট সেন্ট্রাল। টিম হর্টেন্স হ্যাঁ খোলা আছে। আজকের যে ট্যুরটা হবে সেটা ওয়ান ডে ট্যুর। সকাল 9টার সময় বাস ছাড়বে এবং সন্ধ্যা 5টা-6টা অবধি চলবে। কয়েকটা মেন আয়ারল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ডের লোকেশনস কভার করবে, অ্যালং উইথ গেম অফ থ্রোনসের একটা ইম্পর্ট্যান্ট লোকেশন। আর ততক্ষণ একবার ভেতরে যাই, কফি বা হট চকলেট বা কিছু একটা নিয়ে বসা যাক যতক্ষণ টাইম আছে। থ্যাংক ইউ। সো ফাইনালি ব্রেকফাস্ট ডান। এরপর বাসটা দেখতে হবে যে বাসটা কোথায় হবে। খুঁজে পাচ্ছি না, দেখতে হবে কোথায় আছে। টিম হর্টেন্সে যে কফিটা নিয়েছি সেটাকে প্রিন্স ভ্যানিলা বলে। এবার যারা আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন তারাই দেখে থাকবেন যে এখানে একটা চ্যানেল আছে আমার ইনস্টাতে, সেটার নাম ফ্রেঞ্চ ভ্যানিলা। সো অ্যাবসলিউটলি ইন্সপায়ার্ড বাই টিম হর্টেন্স। আজ থেকে 3 বছর আগে আমি চ্যানেলটা খুলেছিলাম, ইনস্টা চ্যানেল ফ্রেঞ্চ ভ্যানিলা। সো এটা দিল্লিতে আছে, কলকাতাতে নেই, মুম্বাইতে একটা দুটো আছে মনে হয় এখন, তা আর চণ্ডীগড়ে কিছু আছে, মানে কলকাতাতে নেই কারণ এটা ফ্র্যাঞ্চাইজি খুবই কস্টলি টু বি অনেস্ট, অ্যান্ড অতটা ফেমাস না। সো আমি এটা বলছি না যে কলকাতা খুলতে পারবে না, বাট এখন অবধি কেউ করেনি। আর স্টারবাকস অ্যান্ড টিম হর্টেন্স মোরলেস সেম লেভেলে আসে ইন টার্মস অফ কফি ক্যাফে কালচার অ্যান্ড অল, মানে ওই আর কি। বাট after being in Starbucks for 1,000 times and Tim Hortons a few times, I still prefer Tim Hortons over Starbucks at any point in time. Starbucks তো কলকাতাতে প্রচুর আছে, বাট যাই হোক এখানে একটা কফি চেন চলে যেটা হচ্ছে কোস্টা কফি, যেটাও কলকাতাতে এখন রিসেন্টলি শুরু হয়েছে। আমি লাস্ট টাইম যখন ছিলাম তখন সাউথ সিটিতে আছে কোস্টা কফি, আর কোস্টা কফিটা এদেরই, মানে ব্রিটেনেরই। এখানে প্রচুর আছে, মানে প্রত্যেকটা অলিতে গলিতে আপনি দেখতে পাবেন এখানে। হ্যাঁ, আয়ারল্যান্ডে দেখতে পাইনি এখন অবধি,
বাট আইল্যান্ডে টিম হটেন্স পেয়ে গেছে, এটাই। কোস্টা কফিও ভালো। বাট এনিওয়েজ, আইল্যান্ড ফেমাস এমনিও কফির জন্য, আইরিশ কফি। আইরিশ কফির জন্য ফেমাস, নট কফির জন্য। কফি তো বাইরে থেকে এরা ইম্পোর্ট করে আনে। এবার দেখা যাক, দেখুন সিম্পল। সো ফাইনালি বাসে উঠে পড়েছি, গেটিও গেটের পাশে। বাসটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওদের পাশে, বাসটার মার্সিডিজ বেঞ্চের। এই একটাই প্রবলেম হয়ে গেল যে আমাদের ওখানে রাস্তা ক্রস করে এটা খুঁজে আসতে একটু টাইম লেগে গেল। তো অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট সামনের রোয়ের সব কটা সিট অকুপাই হয়ে গেল। সামনের রোটা সব থেকে লিকুইডিভ থাকে, কারণ আপনি ওখানে বসে পুরো উইন্ডো ভিউটা পাবেন, মানে পুরো একদম ফ্রন্ট ভিউ। বাট ঠিক আছে, কী আর করা যাবে, চলে এসেছি, ওখানে এসেছি। তো দেখা যায় বাস ছাড়তে একটু সময় আছে, তখন বাসে জানি না দেখাতে পারবো কি না, কারণ এইখানে আমি যে ক্যামেরায় শ্যুট করছি এটা অনেকেই পছন্দ করে না। সো মানে পছন্দ করে না মানে ওরা ক্যামেরা আসতে চায় না। সো এই সামনের দুটো রোটা যদি পেয়ে যেতাম, যে দুটো দেখতে পাচ্ছেন, তাহলে ভালো হতো। বাট ঠিক আছে, এটাও ভালো, এখান থেকেও আপনি এখান থেকেও পুরো ভালো ভিউ দেখা যাবে। So I have seen the worst and the best, and it's absolutely amazing wee city. We have a history which I'll briefly. This is a Causeway tour, sightseeing tour, but I'll just briefly go into actually what happened here during our conflict, the troubles, how it all came about. But Belfast itself, when it exploded as a city after 1888, it just grew and grew and grew. It was actually growing quicker than Dublin at one stage. Dublin was always seen as the main city here in Ireland. For example, if you look over to your left, you're going to see Cityside Retail Park. But nestled in the hills, you'll also see a lovely big sort of castle. It's a Belfast Castle. It's not so much like a castle, it's like a large stately home. And again, guys, if you're in Belfast and you're feeling a wee bit active, there's absolutely beautiful walks right up to the very top of the hill. But the castle itself is a nice place to visit. Lovely little cafe in the castle. You have free access to the castle itself. You have a viewing room, and the gardens around the castle are absolutely beautiful. Okay. If you do get a chance and you're here tomorrow, public transport takes you up the Antrim Road, and you can walk up to the castle. And I do recommend a visit there. So I mentioned the cranes. So we had tobacco. It was a big manufacturing here, a big industry. Shipbuilding. Well, the most famous ship in the world, unfortunately, it's shipbuilding মানে Titanic এখানেই বানানো হয়েছিল। It was constructed and built here. But it wasn't just Titanic. We were building the largest, when Titanic was actually built, it was the largest man-made moving object in the world. And it was built here in Belfast. Over 100,000 people came to watch the launch of Titanic itself. And then you had the Olympic Titanic. But not just them, we were building the largest and the fastest ships in the world. Our shipbuilding was seen as one of the best, if not the best in the world. At one stage, Harland the Wolf had over 36,000 people working in the shipyard and the shipyards in and around, engineering and so on. We also had the rope manufacturing, which was a big industry, tax breaks and so on, and we still do today. But on the understanding that anybody who is employed, as in like stagehands, behind the scenes, makeup artists, whatever, it's all locally sourced and first, and that has worked. So the employment the film industry has created over here is absolutely amazing. Game of Thrones, all the actors that was in Game of Thrones, a lot of them came from in and around came from Northern Ireland. It was absolutely, as I say, the actors, stage, people behind the scenes and everything else, all employed here. But with the success of Game of Thrones, what it has done is really showcase Northern Ireland and our scenery. Our industry, as I say, our hospitality just boomed after Game of Thrones. And it's absolutely amazing. But that's not the only thing that's actually been filmed here. We've had Dungeons and Dragons was filmed here. The School of Good and Evil, just recently How to Train Your Dragon. A lot of TV programs for British TV, Blue Lights, Line of Duty,
A lot of stuff is all filmed here. At the moment we've two studios, Titanic Studios and the Harbour Studios. And Titanic's probably one of the biggest studios in the whole of Europe. And anything that was filmed inside, indoors, Game of Thrones was filmed in Game of Titanic Thrones, Studios. House of Dragon, In fact, সব season কিছু 8, শুটিং the এখানেই majority of it was হয়েছে। filmed here in Northern Ireland. ফার্স্ট স্টপ ক্যাসেলের সামনে এখন দাঁড় করিয়েছে। 50 মিনিটের একটা ব্রেক আছে, 50 মিনিট না, আধ ঘন্টার একটা ব্রেক আছে। তো তারপরে আবার আবার আমরা বাসে ফিরে আসবো। ও পুরো বৃষ্টিতে হয়েছে, নিচে কাদা জমে আছে। সামনে উল্টো দিকে মেনল্যান্ড, ওটাও ইউকেরই, মানে ওটা অফকোর্স ইউকে মেনল্যান্ডটা, বাট নট আই মিন স্কটল্যান্ড, নট ইংল্যান্ড। গেম অফ থ্রোনসের যে শুটিং লোকেশন, পুরো সব ইন্সপিরেশনই এখানে। প্রচণ্ড হাওয়া, মানে আমার টুপি উড়ে যাবে এরকম মনে হচ্ছে। আমি টুপি ধরে রেখেছি। ওয়াও, পুরো পাথরের দেয়াল সামনে। এটা ক্যাসেলেরই, মানে যেরকম মুভিসে দেখাতো না যে ক্যাসেল থেকে ফেলে দিয়েছে, এরকমই লাগছে। পাশে জানলা থেকে ওখান থেকে ফেলে দেব। আমি আর সামনে যাওয়ার সাহস দেখাচ্ছি না, প্রচণ্ড ঠান্ডা, এমনিও এত হাওয়া যে আমার টুপি উড়ে যাবে। সো আমি সেটা চাইছি না। সো দেখা যাক। বাসের ড্রাইভার বা গাইড সে তো রেকমেন্ড করছে যে ক্যাসেলের ভেতরে যাওয়ার 4.5 পাউন্ডস দিয়ে ভেতরে ঢোকা যায়। সো দেখছি কোথা থেকে টিকিট পাওয়া যায়। লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এইগুলো ডিরেক্টলি শুটিং লোকেশন না গেম অফ থ্রোনসের, বাট এই বিল্ডিংস, এই ডক, এই সি পোর্টস সবকটাই ইন্সপিরেশন হাউস অফ গ্রেজয়ের। স্পেসিফিকলি দিস লোকেশনটা হাউস অফ গ্রেজয়ের ইন্সপিরেশন, বাট শুটিং লোকেশন গেম অফ থ্রোনসেরও স্টুডিওস অ্যান্ড অল সব এখানেই। এখানে সিজন 1-এর যে উইন্টারফেল ক্যাসেল, সেটা অ্যাকচুয়ালি স্কটল্যান্ডে, এডিনবরা থেকে একটু ওপরে হাইল্যান্ডের দিকে যেতে। আর বাকিটা তো সিজন 2 থেকে শুটিং এখানেই হয়েছে, উইন্টারফেল বা পরে। এগুলো হাওয়াতে দাঁড়ানো যাচ্ছে রে। এটা কি আমাদের আসার জন্য আজকে স্পেশাল উইন্ড? গিয়ে এতটা উইন্ড সবসময় থাকে ক্যাসেলের কামান। টুপিটা খুলেই সামনে যাব, টুপিটা হারাতে পারবো না। কামানটা এইবার এখান থেকে পুরোটা দেখা যাবে। ও ওয়াও, চলো যাওয়া যাক। খাওয়ার শব্দ শুনতেই পাচ্ছেন আশা করছি। পুরো ঠেলে ফেলে দিচ্ছে আমাদেরকে। ও এই হচ্ছে ক্যাসেলের রেপ্লিকা। Wow. Oh, don't say that. There's loads. There's nothing. Yeah.
না এটা আয়রন ম্যান না। ক্যাসেলের ভেতরটা তো পুরো গরম, বাইরে উইন্ডের কিছু বোঝাই যাচ্ছে না যে বাইরে এতটা উইন্ড ছিল। সেই চিমনি। Wow. Thank you. দেয়াল, ক্যাসেলের দেয়ালটা দেখুন, মানে 5 ফুটের একটা মোটা দেয়াল ক্যাসেলের। মানে ভাবুন একবার, দেয়ালগুলো হচ্ছে 5 ফুটের মোটা। এদের ডাইনিং রুম। সবই রেপ্লিকা, বাট এরকমই হতো। এখান থেকে দেখতে পাবে। কারেন্টও বেশি সমুদ্রে, বাট এটা কিন্তু ভালো লাগছে বেশ, লাইট দিয়ে ওরা ডেকোরেট করেছে। আর যাই বলুন, অলরেডি গেম অফ থ্রোনসের মধ্যে ফিলিং আসছে সেই। চলো অন্য রুমগুলো দেখে নিই। কিং জন, এগুলো তো মনে মডার্নাইজ করেছে সিঁড়িগুলো। আই হোপ কি আগে তো কিছু না কিছু ছিল এই অবস্থা, যা দিয়ে ওরা উপরে নিচে যাতায়াত করতো, আই এম শিওর। বাট ও, এইটা ওদের মোস্ট প্রবাবলি প্রেয়ার রুম বা কিছু। 5 ফুটের নাকি এক একটা দেয়াল। ভাবা যায়। আবার এই পথেই নামতে হবে যে পথে এসছি। এটা দেখে বুঝতে পারছি না এটা কী রুম ছিল, কিছু লেখেনি। ওপরে একবার দেখুন, কি বিশাল। পুরোটা কিন্তু পাথরের বানানো, সিমেন্ট আছে কিনা জানি না, বাট জানি না কী দিয়ে বানিয়েছে। পুরোটা পাথরের, জয়েন্ট কী দিয়ে করেছে। আর বছরের পর বছর ধরে এটা এখানে এইভাবেই রয়েছে। ঠান্ডা, মানে ঠান্ডা না, ঠান্ডা স্রোতের হাওয়াটা প্রচণ্ড। সো এইবার একটু ক্যামেরাটা বন্ধ করবো, বাকিটা পরে পড়বে। Look to the left, you'll see the Celtic cross. You'll see it's around. এই সেই রাস্তা যেখানে আরিয়া স্টার্ক